সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাইটোপ্লাজম বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা এর আগে প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করেছিলাম। সাইটোপ্লাজম কি? আমরা একটি উদ্ভিদ কোষের চিত্র দেখিয়েছিলাম তোমাদেরকে, এবং সেখানে কিন্তু দেখেছিলাম যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত, ভিতরে কিন্তু অনেকগুলো কি কোষ অঙ্গাণু থাকে এবং ভিতরে কিছু কি মাতৃকা থাকে, মানে তরল পদার্থ থাকে। তো সাইটোপ্লাজমটা হচ্ছে, যদি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দেই, নিউক্লিয়াসকে বাদ দিয়ে কোষ ঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমের পুরো অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। যেমন চিত্রটির দিকে একটু খেয়াল করো, এই নিউক্লিয়াসটা যদি বাদ দিয়ে দেই, তাহলে এই কোষ ঝিল্লির ভিতরে যে প্রোটোপ্লাজমের যে অংশটা আছে সেটাই সাইটোপ্লাজম নামে পরিচিত। তাহলে সাইটোপ্লাজম শব্দটি কোথা থেকে এসেছে সেটা একটু আমরা আগে দেখে নিই। সাইটোপ্লাজম শব্দটি এসেছে সাইটোস। সাইটোস মানে সেল, যেটা একটি গ্রিক শব্দ। গ্রিক শব্দ সাইটোস, যেটা সেল, এবং প্লাজমা আমরা জানি যে প্লাজমা মানে হচ্ছে কি ফর্ম বা সংগঠন। এই শব্দটি থেকে এসেছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কি? কোষ ঝিল্লি দ্বারা আবৃত, নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে কোষ ঝিল্লি দ্বারা আবৃত পুরো প্রোটোপ্লাজমের অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে যা যা আছে তার উপর ভিত্তি করে আমরা সাইটোপ্লাজমকে তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি সাইটোপ্লাজমীয় মাতৃকা, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। সাইটোপ্লাজম মাতৃকা কিন্তু আমরা ম্যাট্রিক্সও বলতে পারি, আবার সাইটোসোলও বলতে পারি, আবার সাইটোসোল, আর দুই হচ্ছে সজীব উপাদান। সাইটোপ্লাজম যদি সজীব উপাদানগুলোকে আমরা বলি, তো সেইভাবে আমরা বলতে পারি যে কি সেল অর্গানেলসগুলো যেগুলো আছে, সাইটোপ্লাজমের যে অর্গানেলসগুলো আছে সেগুলো। এবং তিন হচ্ছে কিছু নির্জীব বস্তু। তাহলে সাইটোপ্লাজমের ভিতরে যা যা আছে তার অবস্থান এবং কি কি বস্তু আছে, কি কি অঙ্গাণু আছে, তার উপর ভিত্তি করে সাইটোপ্লাজমকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা, দুই হচ্ছে সজীব উপাদান, এবং তিন হচ্ছে কি নির্জীব বস্তু। এবং সাইটোপ্লাজমের মাতৃকাটা কি? এই যে ভিতরে যে তরলটা আছে, এই কোষ ঝিল্লি দ্বারা আবৃত ভিতরে যে তরল অংশটা আছে, যেটা হচ্ছে অর্ধ স্বচ্ছ, অর্ধ তরল, যেটা ইসের মতো জেলিং নেয়, সেটাকে যেটা হচ্ছে সমধর্মী কলায়জা, সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজমের মাতৃকা বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, যেটাকে আমরা সাইটোসোল বলি। আর এই সাইটোসোলের মধ্যে দেখো কিছু কোষ অঙ্গাণুগুলো ভেসে বেড়াচ্ছে, এবং এই কোষ অঙ্গাণু যে ভেসে বেড়াচ্ছে সেগুলো হচ্ছে সজীব উপাদান। সেজন্য এটাকে কি সাইটোপ্লাজমের মাতৃকা ছাড়া আরেকটা ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে সজীব উপাদান, যেখানে বিভিন্ন কোষ অর্গানেলসগুলো থাকে। এবং কি কোষ অর্গানেলসগুলো থাকে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে, যে এখানে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে কিন্তু আমরা সাইটোপ্লাজম বলছি। তো কি আছে, এই যে মাইটোকন্ড্রিয়া, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, মাইক্রোটিবিউলস, লাইসোসোম, রাইবোসোম, এই সমস্ত অঙ্গাণু, কোষ গহ্বরের সমস্ত অঙ্গাণুগুলো কিন্তু হচ্ছে কি সাইটোপ্লাজমের সজীব উপাদান। আর নির্জীব বস্তু কোনটা? নির্জীব বস্তু হচ্ছে যে এখানে যে বিভিন্ন পানি থাকে, অ্যাসিড থাকে, যে এনজাইমগুলো থাকে, অথবা জৈব অজৈব যে উপাদানগুলো আছে, অর্থাৎ এই সবগুলি হচ্ছে কি নির্জীব বস্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজমকে তিনটা ভাগে ভাগ করা যায়: সাইটোপ্লাজমের মাতৃকা, সজীব উপাদান এবং নির্জীব বস্তু। এখন এই সাইটোপ্লাজমে যে এই তরলটা আছে, তরলটা দেখা যায় কি কিছু ঘন আছে, আবার কিছু কি কম ঘন, কিছু দানাদার এবং কিছু কম দানাদার। এবং সেটার উপর ভিত্তি করে সাইটোপ্লাজমকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম, আরেকটি হচ্ছে এন্ডোপ্লাজম। একটো এবং এন্ডো, এই যে এই কোষ ঝিল্লির কাছাকাছি যেটা আছে, এখানে কম অতিগত যে ঘন জায়গাটা, কম ঘন যে দানাদার যে জায়গাটা আছে, সেটাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম। এবং এই কেন্দ্রের দিকে যে অধিকত দানাদার যে ঘন অংশটা আছে, তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। এবং এই যে কোষ গহ্বরকে ঘিরে কিন্তু একটা পাতলা একটা আবরণ রয়েছে, সাইটোপ্লাজমের একটা আবরণ রয়েছে, যেটাকে বলা হচ্ছে কি টনোপ্লাস্ট। তাহলে আমরা
সাইটোপ্লাজমকে দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্টোপ্লাজম এবং একটা হচ্ছে এন্ডোপ্লাজম। যেটা অধিকতর, যেটা ঘন দানাদার অংশ, সেটাকে আমরা বলছি, সরি, সাইডে যেটা কোষঝিল্লির কাছাকাছি যেটা অধিকতর যে দানাদার যে অংশটা আছে সেটাকে আমরা বলছি এক্টোপ্লাজম, এবং ভিতরের দিকে যেটা অধিকতর ঘন এবং কম দানাদার যে অংশটা আছে সেটাকে আমরা বলছি এন্ডোপ্লাজম। আর এই যদি রাসায়নিক গঠন বলতে চাই তাহলে রাসায়নিক গঠন আমরা কি বলতে পারি, যে সাইটোপ্লাজমের ভিতরে আছে বিভিন্ন জৈব অজৈব উপাদান তো আছে, এবং সাথে থাকে পানি, এবং পানি ছাড়া এতে প্রায় 36 ধরনের বিভিন্ন উপাদান আছে, এবং এতে কিছু গ্যাস আছে, পানিতে দ্রবীভূত কিছু গ্যাসও থাকে এখানে পানি ছাড়াও। আর এবং এতে এনজাইম আছে, প্রচুর পরিমাণে এনজাইম আছে। এবং যে জৈব অজৈব উপাদান বলেছি সেখানে যে জৈব উপাদানের মধ্যে কী কী থাকে, জৈব উপাদান থাকে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড থাকছে, লিপিড থাকছে, প্রোটিন থাকছে এবং কার্বোহাইড্রেট থাকছে। এবং এতে যে পানি আছে তা কিন্তু প্রায় 60% থেকে শুরু করে 96% এটাতে পানি বিদ্যমান থাকে, এবং পানিতে কিন্তু কিছু গ্যাসও থাকে, দ্রবীভূত গ্যাস থাকে, এবং এই যে এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে এনজাইমও থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন। এবং এর কাজ কি আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই সাইটোপ্লাজমের মধ্যে যেহেতু বিভিন্ন অর্গানেলসগুলো আছে, তার মানে কি এর প্রধান কাজগুলো হচ্ছে কি অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখা। এবং যেহেতু এখানে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে এবং অঙ্গাণুতে বিভিন্ন কার্যাবলী সম্পাদন হয়, বিভিন্ন বিপাকীয় কার্যাবলী সম্পাদন হয়, তাহলে আমরা এটাও বলতে পারি যে সাইটোপ্লাজম বিভিন্ন বিপাকীয় কার্যাবলীগুলো সম্পন্ন করে, এবং এটা কি হচ্ছে বিভিন্ন উত্তেজনা কিন্তু সাড়া প্রদান করে। আবার দেখো এখানে মাইটোকন্ড্রিয়া আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে, আমরা কিন্তু আরেকটা জানি যে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, ওখানে শ্বসন সংঘটিত হয়, এবং সাইটোপ্লাজমে কিন্তু গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। শ্বসনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। সমাজ শ্বসন বলো বা আবাদ শ্বসন বলো, দুটারই একটা কমন ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা এই সাইটোপ্লাজমে সংঘটিত হয়। তাহলে কোষের একটা গুরুত্বপূর্ণ কাজও কিন্তু এই সাইটোপ্লাজমে সংঘটিত হচ্ছে। এছাড়া এখানে যে রেচন প্রক্রিয়ায় বিভিন্ন যে কিছু নিষ্কাশিত দ্রব্য যে তৈরি হয়, সেই দ্রব্যটাকে কিন্তু এই সাইটোপ্লাজম সেটা কি করে, রেচন পদ্ধতির মাধ্যমে সেটাকে বের করে দেয়। তাহলে এই সাইটোপ্লাজম অন্যান্য যে কাজগুলো আছে তার মধ্যে কিন্তু এই কাজগুলো সম্পন্ন হচ্ছে, যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, রেচন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত প্রয়োজনীয় যে দ্রব্যগুলো তৈরি হয় সেগুলো এখান থেকে নিষ্কাশিত হয়। তারপর হচ্ছে বিভিন্ন অর্গানেলসগুলোকে সে ধারণ করে রাখে। এইগুলো হচ্ছে মূলত সাইটোপ্লাজমের কাজ। আর এছাড়া এই সাইটোপ্লাজম উত্তেজনাও সাড়া প্রদান করতে পারে। এই হচ্ছে মূলত আমাদের সাইটোপ্লাজম। আমরা যদি প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্যটা বলতে বলি তোমাদেরকে, যেমন ধরো প্রোটোপ্লাজম আমরা বলেছিলাম কি, যে সমস্ত উপাদানটা এই যে কোষঝিল্লি থেকে শুরু করে ভিতরে যাবতীয় সমস্ত অংশটা ছিল প্রোটোপ্লাজম, কিন্তু যখন সাইটোপ্লাজম বলবো তখন কিন্তু আমরা নিউক্লিয়াসকে বাদ দিয়ে বলবো। সাইটোপ্লাজম এই কোষঝিল্লি সহ ভিতরে যাবতীয় অংশ, শুধুমাত্র নিউক্লিয়াসটা বাদ দিয়ে যা থাকবে, যে তরলটা থাকছে সেটাই হচ্ছে কি সাইটোপ্লাজম। এটাই হচ্ছে মূলত প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে মূল পার্থক্য। তো এই সাইটোপ্লাজমে আমরা এতটুকুই জানলে আমাদের চলবে। তো সাইটোপ্লাজম হচ্ছে কোষের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে বিভিন্ন কোষ অর্গানিজগুলো কি করে ভাসমান অবস্থা থাকে, এবং এতে যে কোষ অঙ্গাণুগুলো আছে সেই কোষ অঙ্গাণুতে বিভিন্ন কার্যাবলীগুলো সম্পন্ন হয়। এবং কোষ অঙ্গাণুগুলো যেহেতু সাইটোপ্লাজমই থাকছে, তাহলে কি সাইটোপ্লাজম কোষের ক্ষেত্রে মানে বিপাকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো।